আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্বে কথা বলব দশম অধ্যায়ের প্রবাহ চিত্র নিয়ে। তো দেখো, প্রবাহ চিত্র মূলত আমাদের এই অধ্যায়ের মধ্যে যা কিছু আলোচনা হয়েছে সেগুলোকে আমরা একটা একটা প্যাটার্নে তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা সহজেই এই ফ্লো চার্টটি দেখলে বুঝতে পারো যে কোন কোন টপিকগুলো নিয়ে এই অধ্যায়ে কথা বলা হয়েছে। তো দেখো, দশম অধ্যায়ের শিরোনাম হচ্ছে খনিজ সম্পদ, ধাতু, অধাতু। এখানে আমরা প্রথমত এই সম্পূর্ণ অংশটিকে ফার্স্টে আমরা বলতেছি যে দেখো, খনিজ সম্পদ বলতে কিন্তু মাটির নিচ থেকে প্রাপ্ত যে সম্পদগুলো আছে, মেইনলি আমরা সেগুলোকে বুঝি। যদিও মাটির উপরে থাকা সম্পদগুলো কখনো কখনো খনিজ সম্পদ হতে পারে, কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য মাটির নিচে প্রাপ্ত সম্পদগুলোকে খনিজ সম্পদ বলতেছি। এখন এখানে দেখো, তিনটা সেক্টর রয়েছে। একটা হচ্ছে গিয়া খনিজ, একটা হচ্ছে গিয়ে আকরিক, একটা হচ্ছে গিয়ে শিলা। আচ্ছা, তো যেহেতু শিলার সেক্টরটা অনেক ছোট, মানে এখানে তিন রকমের শিলা পাওয়া যেতে পারে: আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। আচ্ছা, আমরা খনিজ খনিজ থেকে যাচ্ছি আমরা খনিজ অধাতু। খনিজ অধাতু, দেখো খনিজ অধাতুর মধ্যে কে কে আসতে পারে? খনিজ অধাতুর মধ্যে বেসিক্যালি আমাদের এই বইয়ের মধ্যে সালফারকে নিয়ে কথা বলা হয়েছে। আমরা সালফারকে নিয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের নেক্সট যে পর্বগুলো আছে সেখানে। তো সালফার থেকে দুইটা পার্ট। সালফারের মেইনলি দুইটা পার্ট, একটা হচ্ছে সালফার ডাই অক্সাইড আর একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফার ডাই অক্সাইডের কয়েকটা নেগেটিভ দিক এখানে উল্লেখ করা হলো। সালফার ডাই অক্সাইড অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করতে পারে। সালফার ডাই অক্সাইড চোখে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। সালফার ডাই অক্সাইড নাক এবং মুখ দিয়ে প্রবেশ করলে চোখে ক্ষতি করতে পারে। আচ্ছা, নাক ও মুখ দিয়ে প্রবেশ করে এটা আমাদের ক্ষতি করতে পারে। অথবা তুমি চাইলে এটাকে এভাবে বলতে পারো যে নাক মুখ দিয়ে প্রবেশ করে সেটা কি আমাদের শরীরের যে অভ্যন্তরীণ যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেই অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি সাধন করতে পারে কে? সালফার ডাই অক্সাইড। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা সালফিউরিক অ্যাসিডে। সালফিউরিক অ্যাসিডের দেখো তিনটা ধর্ম এখানে আমরা ফার্স্টলি বর্ণনা করছি। একটা হচ্ছে অ্যাসিড ধর্ম, দুই হচ্ছে জারণ ধর্ম, তিন হচ্ছে নিরোধন ধর্ম। এবং সালফিউরিক অ্যাসিড থেকে আরও একটা জিনিস প্রস্তুত করা যায়, সেটা হলো ওলিয়াম। ওলিয়ামের সংকেত কি? ওলিয়ামের সংকেত হচ্ছে H2S2O7। H2S2O7, এটা হচ্ছে আমাদের ওলিয়ামের সংকেত। তাহলে আমরা খনিজ অধাতুর যেই সেক্টরটা আছে, খনিজ অধাতুর সেক্টরে আমরা সালফার কেন্দ্রিক আলোচনা করে ফেললাম। আচ্ছা, এবারে আসো ধাতু। আমরা আকরিক এবং আকরিক থেকে আমরা মূলত ধাতুটা নিষ্কাশন করতে পারি। তো আমরা এখন এক এক করে এই সকল পয়েন্ট নিয়ে কথা বলবো। তো শুরুতে আসো, দেখো ধাতু থেকে চারটা পয়েন্ট। একটা হচ্ছে ধাতু নিষ্কাশন, একটা হচ্ছে ধাতুর ক্ষয়, একটা হচ্ছে ধাতুর ক্ষয় রোধ, আর একটা হচ্ছে সংকর ধাতু। মোট চারটা পার্ট। ওকে, তো ফার্স্টে আসো ধাতু নিষ্কাশন, যেটা আমাদের মূল কি পয়েন্ট, মানে এই চ্যাপ্টারের মানে যেই পয়েন্টটাকে ফোকাস করে পুরো চ্যাপ্টারটা দাঁড়ানো, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশনের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে যদি আমরা সংক্ষেপে আলোচনা করতে চাই, তাহলে ফার্স্ট যেই আইটেম, সেই আইটেমের নাম হচ্ছে আকরিককে চূর্ণ বিচূর্ণ করা। অর্থাৎ আমাদের ধাতু নিষ্কাশনের প্রথম যে ধাপ, সেই ধাপের নাম আকরিককে চূর্ণ বিচূর্ণ করা। আমাদের দ্বিতীয় ধাপের নাম হলো আকরিকের ঘনীকরণ। এখন এই যে আকরিকের ঘনীকরণ বললো, এখানে আকরিকের ঘনীকরণ করার ক্ষেত্রে আমরা কিন্তু চারটা প্রসেস ফলো করি। একটা হচ্ছে হাইড্রোলাইটিক পদ্ধতি, একটা হচ্ছে ফেনা ভাসমান পদ্ধতি, একটা হচ্ছে চৌম্বকীয় পৃথকীকরণ, একটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি। তো এই চারটা পদ্ধতি ফলো করা হয় কোন ক্ষেত্রে? আকরিকের ঘনীকরণের ক্ষেত্রে। এটা আমাদের ধাতু নিষ্কাশনের সেকেন্ড ধাপ। এর পরবর্তী ধাপে দেখো কি আছে। এর পরবর্তী ধাপে পাচ্ছি আমরা এই পয়েন্টটা, যে ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর করা। ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর করা। এখন ঘনীকৃত আকরিককে যদি আমরা অক্সাইডে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে দুইটা প্রসেস। একটা প্রসেসের নাম হচ্ছে আকরিকের ভস্মীকরণ। আচ্ছা, আর একটা প্রসেসের নাম হচ্ছে আকরিকের তাপজারণ। একটা হচ্ছে আকরিকের ভস্মীকরণ, আর একটা প্রসেসের নাম আকরিকের তাপজারণ। তো এটা গেল আমাদের 3 নাম্বার প্রসেস। 4 নাম্বার প্রসেস কি দেখো? 4 নাম্বার প্রসেস হচ্ছে ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর। ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর করার ক্ষেত্রে আমরা 3টা প্রসেস এখানে ফলো করি। মানে ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর করব, সেক্ষেত্রে আমরা 3টা ভিন্ন ভিন্ন ওয়ে খুঁজে পাই। একটার নাম হলো তড়িৎ বিশ্লেষণ, একটার নাম কার্বন বিজারণ, একটার নাম স্ববিজারণ। আচ্ছা, সো এটা স্ববিজারণ হবে। 3 নাম্বারটার নাম হচ্ছে স্ববিজারণ। 3টা প্রসেস: তড়িৎ বিশ্লেষণ, কার্বন বিজারণ, স্ববিজারণ। আচ্ছা, সো এই 3টা প্রসেসের মাধ্যমে আমরা ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর করি। এবং ধাতু নিষ্কাশনের সর্বশেষ যে ধাপটা, সেই ধাপটা হচ্ছে যে ধাতু বিশুদ্ধকরণ। এই ধাতু বিশুদ্ধকরণ আমরা বিগালক যোগ করার মাধ্যমে করতে পারি।
তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতুর বিশোধন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা ধাতুর বিশোধন করতে পারি। আর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুকে বিশুদ্ধকরণ, তো এগুলো ধাতু হবে, কপার ধাতুকে বিশুদ্ধকরণ। সো দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতুর বিশোধন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর বিশুদ্ধকরণ। সো এই যে সর্বশেষ ধাপ, সর্বশেষ ধাপে আমরা এই পয়েন্টগুলো দেখতে পাই। আচ্ছা, গেল এগুলো। এবারে আসো সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটা কি? সেকেন্ড পার্ট হচ্ছে ধাতুর ক্ষয়। আচ্ছা, তো ধাতুর ক্ষয়ের মধ্যে আমরা কি কি পাচ্ছি দেখো। ধাতুর ক্ষয়ের মধ্যে আমরা পাচ্ছি শুরুতেই মরিচা পড়তে পারে, ধাতুতে কপার ধাতুতে তাম্রমল সৃষ্টি হতে পারে, গয়নায় আস্তরণ পড়তে পারে। ঠিক আছে, এবার ধাতুর ক্ষয় রোধ, এখানে হচ্ছে ক্ষয় নিয়ে আলোচনা করা হলো, 3টা পয়েন্ট, মরিচা, তাম্রমল আর হচ্ছে গহনায় আস্তরণ পড়তে পারে। ধাতুর ক্ষয় রোধ করতে পারে কিভাবে? ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে, গ্যালভানাইজিং এর মাধ্যমে আমরা চাইলে এই ধাতুর ক্ষয় রোধ করতে পারি। আর থাকছে আমাদের এই প্রান্তে সংকর ধাতু। সংকর ধাতুতে কি আসতে পারে? আচ্ছা, সংকর ধাতু কাকে বলে? 2 বা 2 এর অধিক ধাতু একত্রিত হয়ে নতুন বৈশিষ্ট্যপূর্ণ যে ধাতব পদার্থ তৈরি হয়, এটাকে বলা হয় সংকর ধাতু। সংকর মানে কি? অনেকগুলো জিনিস, ডিফারেন্ট জিনিস একত্রিত হয়ে নতুন একটা স্ট্রং জিনিস তৈরি হবে, সেটাকে বলি আমরা সংকর বা সংকর ধাতু। সংকর ধাতুতে স্টিল থাকতে পারে, পিতল থাকতে পারে, কাঁসা থাকতে পারে, ডুরালোমিন থাকতে পারে, আর স্টেইনলেস স্টিল থাকতে পারে। সো সংকর ধাতুর মধ্যে বেসিক্যালি এই উপাদানগুলো আমরা দেখতে পাই। তো তাহলে দেখো, সর্বোপরি আমাদের এই অধ্যায়ের যে ফ্লো চার্ট, হ্যাঁ, সেই ফ্লো চার্টের মধ্যে কিন্তু আমরা এই পয়েন্টগুলো নিয়ে বিস্তারিতভাবে কথা বলেছি, যাতে করে তোমাদের পুরো পার্টটা মানে কোনো সমস্যা না থাকে এবং তোমরা যেন সেটা প্রপারলি যেন বুঝতে পারো। তো আমাদের পুরো অধ্যায়টায় ফোকাস থাকে বেসিক্যালি ধাতু নিষ্কাশনের যে অংশটা আছে, আমরা ওই অংশটাকেই বেশি হাইলাইট করি, কেননা পুরো অধ্যায়টাই এই ধাতু নিষ্কাশনের উপর ভিত্তি করে তৈরি হয়। আর এদিক থেকে আমরা মূলত এই যে সালফার, খনিজ সালফার এবং ধাতু নিষ্কাশন, এই অধ্যায়ের 2টা কি পয়েন্ট হচ্ছে এইগুলো, যেগুলো মনে করো যে পুরো অধ্যায়ের 80% বা 90% টপিক কভার করে ফেলে। ওকে, তো তাহলে আমাদের যে এই টপিকের মানে এই চ্যাপ্টারের ফ্লো চার্টটা আমরা আলোচনা করে ফেললাম। আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। আমাদের এই ভিডিওর পরবর্তী কিউআর করে যে ভিডিওগুলো রয়েছে, সেখানে কিন্তু আমরা নেক্সট টপিকগুলো মানে এই টপিকগুলোকে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ ডিটেলসে তোমাদের সামনে উপস্থাপন করেছি। সো আশা করতেছি সেই ভিডিওগুলো দেখলে তোমরা এই পুরো চ্যাপ্টার সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট নিজেদের মধ্যে তৈরি করতে পারবা। তো আজকে এই পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।